हाय डियर स्टूडेंट वेलकम टू ग्रेट एम्स फॉर ए न्यू क्लास। आज আমি ভারতের জলসম্পদের উপরে পার্ট 2 তে শর্ট কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং ভারতের এটা পার্ট 7 অর্থাৎ 7 নম্বর ভিডিও। তোমরা আগের ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে এবং সেখানে ভারতের আগের যে বিষয়গুলো প্রাকৃতিক ভূগোলের উপর সেগুলো নিয়ে আলোচনা করা আছে। আর এখানে জলসম্পদের উপরে পার্ট 1-এ যে শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে বা এমসিকিউগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, বাকি যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো পার্ট 2-তে আমি আলোচনা করব। সেগুলো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং প্রয়োজনীয় খাতায় নোট করে নিতে পারো। আর এইগুলো পড়লে মোটামুটি তোমাদের এখান থেকে যে কোশ্চেনগুলো রয়েছে বা সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান হয়ে যাবে। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করো তোমাদের এই ধরনের ক্লাস যদি প্রয়োজন হয়। অর্থাৎ 34, যে নদীর গতিপথে গেরসোপ্পা জলপ্রপাত রয়েছে তা হলো, যে নদীর গতিপথে গেরসোপ্পা জলপ্রপাত রয়েছে তা হলো শরাবতী, সবরমতী, নেত্রাবতী, নর্মদা। শরাবতী, সবরমতী, নেত্রাবতী, নর্মদা। সঠিক অ্যান্সার শরাবতী। শরাবতী নদীর ওপর গেরসোপ্পা জলপ্রপাতটি অবস্থিত। কোশ্চেন নম্বর 35, যে নদীর প্রবাহপথে শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত তা হল কাবেরী, গোদাবরী, সুবর্ণরেখা, মহানদী। অর্থাৎ কোন নদীর প্রবাহপথে এই শিবসমুদ্র জলপ্রপাত আছে? সেটা হচ্ছে কাবেরী নদী। কাবেরী নদীর উপর এই শিবসমুদ্র জলপ্রপাত অবস্থিত। কোশ্চেন নম্বর 36, একটি নদী যেখানে বহুমুখী নদী পরিকল্পনা রূপায়িত হয়েছে তা হলো, নিম্নলিখিত যে নদীগুলোর নাম দেওয়া আছে তার মধ্যে একটি নদীর নাম বলতে হবে যেটার উপর বহুমুখী নদী পরিকল্পনা রূপায়িত হয়েছে। তার অপশানগুলো রূপনারায়ণ, মহানন্দা, দামোদর, তিস্তা। এর মধ্যে দামোদর নদীর উপরে কিন্তু বহুমুখী নদী পরিকল্পনা রূপায়িত হয়েছে। কোশ্চেন নম্বর 37, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো, সবথেকে বেশি জলসেচ করা হয়ে থাকে সেটি হলো কূপ ও নলকূপের মাধ্যমে, খালের দ্বারা, জলাশয় দ্বারা, ফোয়ারা দ্বারা। এখানে সঠিক অ্যান্সার কূপ ও নলকূপের দ্বারা। কূপ ও নলকূপের দ্বারা কিন্তু ভারতের সবচেয়ে বেশি জলসেচ করা হয়। কোশ্চেন নম্বর 38, শুধুমাত্র সেচের উদ্দেশ্যে নদীতে বাঁধ দেওয়া হলে তাকে কি বলা হবে? তাকে সেচ বাঁধ, বহুমুখী বাঁধ, না স্বাভাবিক বাঁধ, না সাধারণ বাঁধ বলা হবে? সেটাকে অবশ্যই সেচ বাঁধই বলা হবে, তাকে সেচ বাঁধ বলা হয়। কোশ্চেন নম্বর 39, পৃথিবীর সবচেয়ে বেশি সেচসেবিত জমি রয়েছে, পৃথিবীর সবচেয়ে বেশি সেচসেবিত জমি আছে ভারতে, চীনে, রাশিয়ায়, আমেরিকা যুক্তরাষ্ট্রে। সঠিক অ্যান্সার ভারতে। ভারতে সবচেয়ে বেশি সেচসেবিত জমি রয়েছে। কোশ্চেন নম্বর 40, বেশি জলসেচ করলে মাটির উর্বরতা কমে, মাটি প্রশমিত হয়, উর্বরতা বাড়ে, মাটির লবণতা বাড়ে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে মাটির লবণতা বাড়ে। অতিরিক্ত জলসেচ করলে মাটি প্রশমিত তো হয় না আর উর্বরতা তো বাড়েই না, উপরন্তু উর্বরতা কমে যায়। তার থেকে বেশি ইফেক্ট যেটা করে সেটা হচ্ছে মাটির লবণাক্ততা বেড়ে যায়। কোশ্চেন নম্বর 41, ময়ূরাক্ষী পরিকল্পনার একটি হলো ম্যাসেঞ্জর সেচ বাঁধ এবং অপরটি কি? তাহলে ময়ূরাক্ষী পরিকল্পনায় যে দুটি সেচ বাঁধ নির্মাণ করা হয়েছে তাদের মধ্যে একটি যদি ম্যাসেঞ্জার সেচ বাঁধ হয়, অপরটি কি? ভাকরা সেচ বাঁধ, কংসাবতী সেচ বাঁধ, ভাকরা নাঙ্গাল সেচ বাঁধ, তিলপাড়া সেচ বাঁধ। এখানে সঠিক অ্যান্সার তিলপাড়া সেচ বাঁধ। সঠিক অ্যান্সার হচ্ছে তিলপাড়া সেচ বাঁধ। কোশ্চেন নম্বর 42, ভারতে প্রথম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো ভাকরা নাঙ্গাল পরিকল্পনা, দামোদর পরিকল্পনা, তিস্তা পরিকল্পনা, নাগার্জুন পরিকল্পনা। এখানে সঠিক অ্যান্সার দামোদর পরিকল্পনা। দামোদর পরিকল্পনা হলো ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। কোশ্চেন নম্বর 43, ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল ধরে রাখা বাধ্যতামূলক? অর্থাৎ সেখানকার গভর্নমেন্ট
বৃষ্টির জলকে ধরে রাখা বা সংরক্ষণ করাটাকে বাধ্যতামূলক বলে আইনিভাবে ঘোষণা করেছে? অপশানগুলো পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুতে, কেরলে, রাজস্থান। এখানে সঠিক অ্যান্সার তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে এই বৃষ্টির জল সংরক্ষণ করা কিন্তু বাধ্যতামূলক, কারণ তামিলনাড়ুতে জল সংকটের হারটা খুব তীব্রভাবে লক্ষ্য করা যায়। কোশ্চেন নম্বর 44, ভারতের যেখানে ভাসমান বাজার অবস্থিত, ভারতের যেখানে ভাসমান বাজার রয়েছে তা হলো কোলেরু হ্রদ, লোকটাক হ্রদ, তাল হ্রদ, সম্বর হ্রদ। সঠিক অ্যান্সার লোকটাক হ্রদ। লোকটাক হ্রদে ভাসমান বাজার রয়েছে। এই লোকটাক হ্রদটি মণিপুরে অবস্থিত। এটাকে ভাসমান হ্রদও বলা হয়ে থাকে। আর ভাসমান বাজার বলার মূল কারণ হচ্ছে এই হ্রদের উপরে ছোট ছোট ঘর করে এবং এর উপরে নৌকোয় নৌকোয় করে অনেকে পর্যটকদের কাছেরা বিভিন্ন ব্যবসাপাতি করে থাকে, তার জন্য একে ভাসমান বাজারও বলা হয়ে থাকে। কোশ্চেন নম্বর 45, ভারতের একটি জ্বালামুখ হ্রদ হলো, ভারতে একটি জ্বালামুখ হ্রদ হলো, অর্থাৎ নিম্নলিখিত যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোনটি একটি জ্বালামুখ হ্রদ? অপশানগুলো হচ্ছে মহারাষ্ট্রের জোনার, তামিলনাড়ুর পুলিকট, রাজস্থানের সম্বর আর কাশ্মীরের ডাল। এখানে সঠিক অ্যান্সার মহারাষ্ট্রের জোনার। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্রের জোনার। কোশ্চেন নম্বর 46, কোশ্চেন নম্বর 46-এ কী আছে দেখি আমরা। উত্তর ভারতের একটি লবণাক্ত জলের হ্রদ হলো, উত্তর ভারতের একটি লবণাক্ত জলের হ্রদ হলো ডাল, উলার, প্যাংগং আর নৈনিতাল। উত্তর ভারতের একটি লবণাক্ত জলের হ্রদ হলো ডাল, উলার, প্যাংগং, নৈনিতাল। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে প্যাংগং। প্যাংগং হচ্ছে উত্তর ভারতের একটি লবণাক্ত জলের হ্রদ। এটি পৃথিবীর উচ্চতম লবণাক্ত জলের হ্রদ বলেও পরিচিত। কোশ্চেন নম্বর 47, গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলার কারণ? গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলার কারণ দীর্ঘতম নদী, পবিত্র নদী, গুরুত্বপূর্ণ নদী, বৃহৎ অববাহিকার নদী। এদের মধ্যে সঠিক অ্যান্সার দীর্ঘতম নদী। তো ভারতের দীর্ঘতম নদী গঙ্গা, কিন্তু সারা ভারতের নিরিখে গঙ্গা দীর্ঘতম হলেও দক্ষিণ ভারতের নিরিখে দীর্ঘতম নদী ধরা হয়ে থাকে গোদাবরীকে। যদিও সারা ভারতের নিরিখে গঙ্গা, কিন্তু দক্ষিণ ভারতের নিরিখে গোদাবরী হচ্ছে দীর্ঘতম নদী। তার জন্য দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বলেই গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে ডাকা হয়ে থাকে। কোশ্চেন নম্বর 48, কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কেন? কাবেরী নদীকে বা দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কেন? অপশানগুলো দীর্ঘতম নদী হওয়ার কারণে, পবিত্র নদী হওয়ার কারণে, গুরুত্বপূর্ণ নদী হওয়ার কারণে, বৃহৎ অববাহিকার নদী হওয়ার কারণে। একটু আগে দেখলাম যে দীর্ঘতম নদী হওয়ার কারণে গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, আর এখানে বলার কারণ হচ্ছে পবিত্র নদী হওয়ার কারণে। আমরা গঙ্গাকে খুব পবিত্র বলে মানি, তার জন্য আমরা গঙ্গা স্নান করে থাকি বা অনেকেই করে থাকে পুণ্যার্থীরা। তো দক্ষিণ ভারতের যে গুরুত্বপূর্ণ বা পবিত্র নদী রয়েছে সেটা হচ্ছে কাবেরী নদী, তার জন্য একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। কোশ্চেন নাম্বার 49, নর্মদা নদীর আরেকটি নাম কি? অর্থাৎ নর্মদা নদীর অপর নাম কি? নর্মদা নদীর অপর নাম কি? লোহিত নদী, সাংপো নদী, রেওয়া, হিরণ। এখানে সঠিক অ্যান্সার রেওয়া। রেওয়া হচ্ছে নর্মদা নদীর অপর নাম। কোশ্চেন নম্বর 50, এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি? এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি? ভেম্বানাথ, পুলিকট, চিল্কা, অষ্টমুদি। এশিয়ার বৃহত্তম লেগুনগুলি হলো ভেম্বানাথ, পুলিকট, চিল্কা, অষ্টমুদি। সঠিক অ্যান্সার এখানে চিল্কা। চিল্কা হলো এশিয়ার বৃহত্তম লেগুন। যদি এশিয়ার বৃহত্তম কয়াল হয় তখন সেটা হবে ভেম্বানাথ। যেহেতু এখানে লেগুনের কথা বলা আছে তাহলে এটা হবে চিল্কা। চিল্কা হলো এশিয়ার বৃহত্তম লেগুন। কোশ্চেন নম্বর 51,
ভারতের দীর্ঘতম সেচ খালটি হলো পূর্ব যমুনা খাল, সারদা খাল, পশ্চিম যমুনা খাল, ইন্দিরা গান্ধী খাল। এখানে সঠিক অ্যান্সার ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী খাল হলো ভারতের দীর্ঘতম সেচ খাল। এটা খেয়াল রাখতে হবে যে ভারতের দীর্ঘতম সেচ খাল, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায়শই আসে। কোশ্চেন নম্বর 52, কোথায় প্লাবন খালের সর্বাধিক প্রচলন রয়েছে? উত্তর ভারতে, দক্ষিণ ভারতে, পূর্ব ভারতে, পশ্চিম ভারতে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে দক্ষিণ ভারতে প্লাবন খালের সর্বাধিক প্রচলন লক্ষ্য করা যায়। কোশ্চেন নম্বর 53, রাজস্থানের উল্লেখযোগ্য সেচ খালটি হলো ইন্দিরা খাল, চৌসা খাল, বেতোয়া খাল, বর্ধমান খাল। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ইন্দিরা খাল হচ্ছে রাজস্থানের উল্লেখযোগ্য সেচ খাল। কোশ্চেন নম্বর 54, নলকূপের মাধ্যমে অতিরিক্ত ভৌমজল নিলে যা হতে পারে তা হলো, অর্থাৎ নলকূপের মাধ্যমে যদি অতিরিক্ত ভৌমজল তুলে নেওয়া হয় তাহলে যে সমস্যাটি হতে পারে নিম্নলিখিত সেগুলো কি কি? মাটির দূষণ হতে পারে, বায়ু দূষণ হতে পারে, আর্সেনিক দূষণ হতে পারে, জল দূষণ হতে পারে। তো বায়ু দূষণ তো হবেই না, এটা তো ছাড়ো। নলকূপের মাধ্যমে অতিরিক্ত জল যদি তুলে নেওয়া যায় তাহলে বাকি থাকলো মাটি দূষণ, আর্সেনিক দূষণ প্রবাবলি হতে পারে, মাটি দূষণও প্রবাবলি হতে পারে, জল দূষণও প্রবাবলি হতে পারে। তো এদের মধ্যে বেটার যে অপশানটা সেটা হচ্ছে আর্সেনিক দূষণ। সবগুলোই, এই তিনটে জিনিসের সবগুলোই হতে পারে, তার থেকে সবথেকে বেশি যে এফেক্টটা দেখা যাবে নলকূপের মধ্যে অতিরিক্ত জল তুললে সেটা হচ্ছে আর্সেনিক দূষণ। কোশ্চেন নম্বর 55-এ কী আছে? ভারতের যে নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই, অর্থাৎ নিম্নলিখিত যে নদীগুলোর নাম দেওয়া আছে তার মধ্যে কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই? সেটা গোদাবরী না গঙ্গা না নর্মদা না কৃষ্ণা? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কৃষ্ণা নদীর মোহনায় নর্মদা নদী মোহনায় কোনো বদ্বীপ নেই। গোদাবরী, গঙ্গা, কৃষ্ণা এদের মোহনায় বদ্বীপ দেখা যায়। গোদাবরী, গঙ্গা এবং কৃষ্ণা এই তিনটে নদীর মোহনায় কিন্তু বদ্বীপ দেখা যায়। কেবলমাত্র নর্মদা নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই। শুধু নর্মদা নয়, তাপ্তি নদীর মোহনায়ও বদ্বীপ থাকে না বা বদ্বীপ গড়ে ওঠেনি। কোশ্চেন নাম্বার 56, ভারতের বৃহত্তম কয়ালের উদাহরণ অষ্টমুদি কয়াল, চিল্কা, কল্লেরু, ভেম্বানাথ। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ভেম্বানাথ কয়াল হলো ভারতের দীর্ঘতম কয়াল। এটা এশিয়ার দীর্ঘতম কয়াল। এশিয়ার যদি দীর্ঘতম কয়ালের কথা বলা হয় সেটাও কিন্তু এই ভেম্বানাথ। কোশ্চেন নম্বর 57, মাইথন বাঁধ নির্মাণ করা হয়েছে দামোদর নদীতে, কোনার নদীতে, বরাকর নদীতে, কংসাবতী নদীতে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বরাকর নদীতে মাইথন বাঁধ নির্মিত হয়েছে। কোশ্চেন নম্বর 58, ধোঁয়াধর জলপ্রপাতটি যে নদীর উপর গঠিত তার নাম হলো গোদাবরী, নর্মদা, কাবেরী, তাপ্তি। ধোঁয়াধর জলপ্রপাতটি নর্মদা নদীর উপর নির্মিত হয়েছে। নর্মদা নদীর উপর কিন্তু এই ধোঁয়াধর জলপ্রপাতটি নির্মিত হয়েছে। কোশ্চেন নম্বর 59 কী আছে দেখি। একটি যমজ নদীর উদাহরণ হলো গোদাবরী কৃষ্ণা, নর্মদা তাপ্তি, গঙ্গা যমুনা, তিস্তা ও তোর্ষা। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে নর্মদা তাপ্তি হচ্ছে যমজ নদীর উদাহরণ। আই হোপ ক্লাসটা সবার ভালো লাগছে। যদি তোমাদের ক্লাস ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো তোমাদের সমস্যাগুলোর কথা, তাহলে আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সুন্দরভাবে তুলে ধরার। চলো বাকি প্রশ্নগুলো দেখে নেই। কোশ্চেন নম্বর 60, কোন জলপ্রপাতকে মার্বেল রক বলা হয়? কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট, এই কোশ্চেনটা মার্কিং করে রাখো।
ধোঁয়াধর জলপ্রপাতকে, শিব সমুদ্রম জলপ্রপাতকে, চিত্রকূট জলপ্রপাত, কুঞ্চিকল জলপ্রপাত। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ধোঁয়াধর জলপ্রপাত। ধোঁয়াধর জলপ্রপাতকে মার্বেল রক বলা হয়। কোশ্চেন নম্বর 68-এ কী আছে? অলকানন্দা ও ভাগীরথীর মিলিত প্রয়াগের নাম। অলকানন্দা ও ভাগীরথীর মিলিত প্রয়াগ। প্রয়াগ কথার অর্থ হচ্ছে মিলনস্থল। এই মিলনস্থলকে প্রয়াগ বলা হয়। তো এখানে অলকানন্দা ও ভাগীরথীর মিলিত প্রয়াগ দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ। সঠিক অ্যান্সার হচ্ছে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ হচ্ছে অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্রয়াগ। কোশ্চেন নম্বর 62-তে কী আছে? গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদীটি হলো। এখানে যে নদীগুলোর নাম দেওয়া আছে তার মধ্যে কোন কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? নর্মদা, তাপ্তি, গোদাবরী, সোন, গঙ্গা, যমুনা, তিস্তা, তোর্ষা। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে নর্মদা ও তাপ্তি। নর্মদা ও তাপ্তি হচ্ছে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কোশ্চেন নম্বর 63, কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? ধোঁয়াধর জলপ্রপাতকে, শিব সমুদ্রম জলপ্রপাতকে, চিত্রকূট জলপ্রপাতকে, কুঞ্চিকল জলপ্রপাতকে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে চিত্রকূট জলপ্রপাতকে। চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলে ডাকা হয়। এই ছিল আজকের কোশ্চেন। মোটামুটি যা ভারতের জল সম্পদের উপর যা কোশ্চেন আছে সবগুলো নিয়ে আলোচনা করলাম। এর বাইরে অনেক কোশ্চেন আছে, কিন্তু আমি খুব গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলোই আমি তুলে ধরলাম। যে কোনো ধরনের পরীক্ষা এগুলো কিন্তু ঘুরে ফিরে আসে। তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে পড়বে এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে। আমরা পরবর্তী ক্লাসে ভারতের উপরে অন্যান্য বিষয়গুলো এইভাবে তুলে ধরবো। ব্যাখ্যামূলক কোশ্চেনও থাকবে, এসিকিউ থাকবে এবং এমসিকিউ থাকবে। থ্যাংক ইউ for all students.